এভরিওয়ান, আমি ডক্টর সাকিয়া হক। আজকে আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের অতিরিক্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার পড়তে যাচ্ছি। সো চ্যাপ্টারটার নাম হচ্ছে সমন্বয় ও নিয়ন্ত্রণ। এবং সমন্বয় ও নিয়ন্ত্রণ চ্যাপ্টারটা আমরা দুইটা ভাগে পড়ব। প্রথম পার্টে আমরা জানবো ব্রেইন, স্পাইনাল কর্ড, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র সম্পর্কে, এবং পরবর্তী পার্টে আমরা আলোচনা করব চোখ, কান এবং হরমোন রিলেটেড ব্যাপারে। তো চলো আমরা শুরু করি। প্রথমে আসি মস্তিষ্ক নিয়ে। তো দেখো, প্রথমে যে আমরা মস্তিষ্কের কথা বলবো, মস্তিষ্ক কিন্তু আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটা অংশ, তাই না? তো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে মস্তিষ্ক, একটা হচ্ছে স্পাইনাল কর্ড। এবং মস্তিষ্ককে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, একটা হচ্ছে মধ্য মস্তিষ্ক, আর একটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। এখন দেখো, অগ্র মস্তিষ্কে দেখো এখানে লেখা আছে তিনটা পার্ট, সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। মধ্য মস্তিষ্কেরও বেশ কিছু পার্ট আছে, পশ্চাৎ মস্তিষ্কেরও তিনটা পার্ট আছে, সেরেবেলাম, পন্স এন্ড মেডুলা অবলাঙ্গাটা। আমরা যতটুকু পারি আমরা হচ্ছে এটা খুব সুন্দরভাবে পড়বো, ঠিক আছে? এই স্লাইডে দেখো, এই যে প্রথম পার্টটা দেখতে পাচ্ছ, এই বড় পার্টটা, এই পুরো পার্টটাকে বলা হয় সেরেব্রাম, এবং এটার নিচে যে অংশটা আছে এটা হচ্ছে আমাদের সেরেবেলাম। এখন মনে রাখবা যে আমাদের যে সেরেব্রামের কথা বলতেছি, এই সেরেব্রামটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অলমোস্ট 80% জায়গা দখল করে রাখে। হ্যাঁ, এন্ড তোমরা যখন কঙ্কালতন্ত্র পড়েছো, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে কঙ্কালতন্ত্রে আমরা পড়েছিলাম মাথায় ফ্রন্টাল বোন থাকে, এখানে দুই পাশে দুইটা প্যারাইটাল বোন থাকে, দুই পাশে দুইটা টেম্পোরাল বোন থাকে, পিছনে একটা অক্সিপিটাল বোন থাকে, রাইট? তো এই অস্থিগুলোর নিচে ব্রেনের যে খণ্ডগুলো থাকে তাকে বলা হয় মস্তিষ্কের লোব। তো ফ্রন্টাল সামনে যে অস্থিটা ছিল সেটার নিচে হচ্ছে ফ্রন্টাল লোব, প্যারাইটাল যে অস্থি ছিল তার নিচে যে ব্রেনের খণ্ড সেটাকে বলা হয় প্যারাইটাল লোব, এবং কানের দুই পাশে আমাদের টেম্পোরাল অস্থি ছিল, তাই না? তো টেম্পোরাল অস্থির পাশে যেটা ছিল বা নিচে যেই ব্রেনের অংশটা আছে সেটাকে বলা হয় টেম্পোরাল লোব, এবং অক্সিপিটাল বোনের আন্ডারে যেই ব্রেনের খণ্ডটা আছে সেটাকে বলা হয় অক্সিপিটাল লোব। তো মস্তিষ্কের লোব যদি বলা হয় তাহলে কয়টা পার্টে ভাগ করা হয়? চারটা, ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল এন্ড অক্সিপিটাল। এন্ড এইগুলো মিলেই আমাদের সেরেব্রাম। এবং সেরেব্রাম মনে আছে তোমাদের, সেরেব্রাম কিন্তু আমাদের অগ্র মস্তিষ্কের অংশ। এবং এটা নিচে দেখো যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেরেবেলাম। সেরেব্রাম পুরো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের 80% জায়গা দখল করলেও সেরেবেলাম দেখলেই বোঝা যাচ্ছে এটা অনেক ছোট, তাই না? এটা মাত্র 11%-এর মতো জায়গা দখল করে। এবং দেখো, সেরেবেলামের একটু সামনে এই যে অংশটা আছে যেটা সেরেব্রাম এবং সেরেবেলামের মাঝখানে, এটাকে বলা হয় পন্স, এবং পন্সের নিচের দিকে যেটা চলে আসছে এটাকে বলা হয় মেডুলা অবলাঙ্গাটা। তো দেখো, আমরা পশ্চাৎ মস্তিষ্কে পড়েছিলাম যে পশ্চাৎ মস্তিষ্কে তিনটা পার্ট, সেরেবেলাম, পন্স এন্ড মেডুলা অবলাঙ্গাটা। তো মোটামুটি এই তিনটা পার্ট আমরা কিন্তু ছবিতেও দেখতে পারলাম। তো চলে যাই আমরা পরের স্লাইডে। দেখো, এই স্লাইডটায় সেরেব্রাম আমাদের যেটা ছিল, তোমরা যদি আসলে ব্রেনটাকে হাতে নাও, হ্যাঁ, ব্রেনটাকে যদি আমরা এভাবে ধরে কিন্তু আমরা আসলে ব্রেনটাকে এইভাবে দুই ভাগ করে নিয়ে আসতে পারি, এবং দুইটা পার্টের মাঝখানে যে জয়েন্টটা এটাকে বলা হয় কর্পাস ক্যালোসাম। এখন সেরেব্রাল হেমিস্ফিয়ার বলে, হ্যাঁ, একটা ভাগকে, কারণ পুরোটা মিলে একটা গোলের মতো হয়। তো আমরা যদি একটা ভাগ করি, স্ফিয়ার মানে কি? গোল, রাইট? তো গোলের হাফ করলে হেমিস্ফিয়ার, হেমি মানে অর্ধেক, ঠিক আছে? তো দুইটা সেরেব্রাল হেমিস্ফিয়ারের মাঝে যে জয়েন্টটা থাকে এটাকে বলা হয় কর্পাস ক্যালোসাম, যেটা তোমরা এই জায়গাটায় দেখতে পাচ্ছ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কর্পাস ক্যালোসাম। ঠিক তেমন ভাবে তুমি যদি সেরেবেলামকে দুইটা ভাগে ভাগ করো তাহলে মাঝখানে যে অংশটা পাবো সেটা হচ্ছে ভার্মিস। এখন তোমাকে যদি বলা হয় পুরো ব্রেনের ওয়েট কত, তুমি বলবো 1.36, এন্ড ইউ হ্যাভ টু বি স্পেসিফিক, কারণ কি তুমি যদি 1.35 বলো, 1.34 বলো, এই অ্যাডমিশন টেস্টে অ্যান্সারটা কিন্তু খুব স্পেসিফিক তারা চায়। তো স্বাভাবিকভাবে আমাদের অ্যান্সার হবে 1.36, কিন্তু সেরেবেলামের যদি ওজন বলে তাহলে কিন্তু মাত্র 150 গ্রামের মতো। তো এই জিনিসগুলো, এই নাম্বারগুলো আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এবং আমরা উপরের দিকে আসি, দেখো এই যে উপরের পার্টটা আছে ব্রেনের, এই উপরের পার্টটাকে বলা হয় কর্টেক্স, এবং ভিতরের পার্টটাকে বলা হয় মেডুলা। একটা জিনিস মনে রাখবা, আমরা কিন্তু অনেক অর্গানের ক্ষেত্রে, বা তোমরা মনে আছে কিনা আমি জানি না, যে কিডনি পড়ার সময় মনে আছে যে রেনাল কর্টেক্স সবসময় বলা হয় বাইরের দিকে থাকে, মেডুলা সবসময় ভিতরের দিকে থাকে। তো কর্টেক্স কথাটা যদি বলাই হয়, কর্টেক্স কিন্তু সবসময় বাইরের দিকে থাকবে এবং মেডুলা কিন্তু সবসময় ভিতরের দিকে থাকবে। আরেকটা জিনিস দেখো, এই তো আমাদের কর্পাস ক্যালোসাম বললাম, তাই না? এইটার নিচে যে পার্টটা এইটা হচ্ছে আমাদের থ্যালামাস, এবং থ্যালামাসের নিচে যে পার্টটা থাকবে সেটা হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস, এবং এই প্রত্যেকটা পার্টের একটা ইন্ডিভিজুয়াল করে কাজ আছে। সেরেব্রাম যেটা আমাদের আছে এটা কিন্তু আমাদের ঐচ্ছিক কাজগুলোকে নিয়ন্ত্রণ করে। এখন তুমি যদি ধরো কাউকে ঘুষি মারবা,
সো এই কাজটা হচ্ছে সেরেব্রাম নিয়ন্ত্রণ করে। তুমি যদি ধরো জিহ্বা নাড়াবা তাহলে সেটাও কিন্তু তোমার সেরেব্রাম কন্ট্রোল করে। এখন আসি সেরেবেলাম কি কন্ট্রোল করে। সেরেবেলামটা না খুব জাজমেন্টাল বলতে তোমাকে আমি বললাম যে যাও এই কাজটা করে আসো, তুমি ভাববা কি যে এই কাজটা আমি কেন করব, হ্যাঁ, বা এই কাজটা আমি কিভাবে করতে পারি। তুমি যে একটা জিনিসকে নিয়ে একটু সূক্ষ্মভাবে যদি চিন্তা করো, ওই কাজটা মেইনলি হচ্ছে সেরেবেলাম করে। আচ্ছা, থ্যালামাস, হাইপোথ্যালামাস এগুলোর কাজ কিন্তু অনেক কিছু, যেমন আমাদের ইমোশনকে কন্ট্রোল করা কিন্তু থ্যালামাসের কাজ। এরপরে আসো পন্স আর মেডুলা অবলাঙ্কাটা কাজ সম্পর্কে আমরা অনেক জানবো, কারণ আমরা কর্টেক্স স্নায়ুর সামনে পড়বো। সো আরেকটা কথা আমি বলে এই স্লাইডটা শেষ করব। এই যে দেখো, এই বাইরের দিকে যে পার্টটা থাকে সেরেব্রামের, এই পার্টটাকে বলা হয় গ্রে ম্যাটার, এবং ভিতরের দিকে যে পার্টটা থাকে এটাকে বলা হয় হোয়াইট ম্যাটার। এন্ড নাও হোয়াট ইজ গ্রে ম্যাটার এন্ড হোয়াট ইজ হোয়াইট ম্যাটার, তাই না? এই প্রশ্নটা আসতেই পারে। অনেক জায়গায় দেখবা যে লেখা থাকে যে ব্রেইনের বাইরের যে অংশ ওখানে থাকে হচ্ছে গ্রে ম্যাটার, ভিতরের যে অংশ ওখানে থাকে হোয়াইট ম্যাটার। স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ডের ক্ষেত্রে এই জিনিসটা উল্টায় যায় বলতে সুষুম্না কাণ্ডের বাইরের দিকে থাকে হচ্ছে হোয়াইট ম্যাটার, ভিতরের দিকে থাকে গ্রে ম্যাটার। তাহলে এই কথাটার মানে কি, যে গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটার মানেটা কি, তাই না? তো আমি প্রথমে যেটা বলি, দেখো আমরা জানি যে নিউরনের গঠন কি, আমরা একটু পরে একটু দেখবো নিউরনের গঠন কি। তো নিউরনের বডি যেটা, এইটাকে আমরা গ্রে ধরি, এবং নিউরনের নিচে যে পার্টটা থাকবে, ঠিক আছে, এক্সন, মনে আছে তোমরা ক্লাস 8 থেকে মোটামুটি এগুলো পড়তেছো, এক্সনের পার্টটাকে আমরা ধরে নেই হোয়াইট ম্যাটার। তো নিউরনের বডিগুলা এই বাইরে কর্টেক্স বরাবর অবস্থান করে, তাই বাইরের পার্টটাকে বলা হয় গ্রে ম্যাটার, এবং এক্সন যে পার্টটা এটা ভিতরের দিকে অবস্থান করে, তাই এটাকে বলা হয় হোয়াইট ম্যাটার। তাহলে আমি যদি একটু আঁকার চেষ্টা করি, তাই না, মানে যদিও এইভাবে থাকে না, তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু বলতেছি। তাহলে যদি নিউরনটা আসলে এইভাবে থাকে, তাহলে তুমি বুঝতে পারতেছো এইটুকু হচ্ছে কেন গ্রে ম্যাটার আর এইটা হচ্ছে হোয়াইট ম্যাটার। তো তুমি সবসময় মেইন কথা তুমি পরীক্ষার জন্য জানবা যে সেরেব্রামের বাইরের দিকে সবসময় গ্রে ম্যাটার থাকবে, ভিতরের দিকে সবসময় হোয়াইট ম্যাটার থাকবে। তার মানে কর্টেক্সের দিকে হচ্ছে তোমার গ্রে ম্যাটার, মেডুলার দিকে হচ্ছে হোয়াইট ম্যাটার। সুষুম্না কাণ্ডের ক্ষেত্রে সেটা উল্টায় যাবে, এবং এটা নিয়ে আমরা আবার কথা বলবো। চলো আমরা চলে যাই নেক্সট স্লাইডে। তো আসো আমরা শুরু করি মেনিনজেস। মেনিনজেস হচ্ছে ব্রেনের কাভারিং। এখন প্রথম কোশ্চেনটা যেটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে অনেক আসে, সেটা হচ্ছে যে মেনিনজেসের কয়টা পার্ট আছে। তোমরা মনে রাখবা, আমিও আমার সময় মনে রাখতাম যে ডিএপি, হ্যাঁ, ডি তে হচ্ছে তোমার ডুরা ম্যাটার, এ তে হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার, এবং পি তে হচ্ছে পায়া ম্যাটার। এন্ড তোমার মনে রাখতে হবে, এটা কিন্তু তোমার সিরিয়ালি পড়তে হবে, হ্যাঁ। তাহলে তোমাকে যদি বলে মেনিনজেসের বাইরের দিকে কোন ম্যাটারটা থাকে, তাহলে সেটা হচ্ছে ডুরা, এরপরে কোনটা অ্যারাকনয়েড, তারপরে কোনটা পায়া, ঠিক আছে। এখন এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে যে এই অ্যারাকনয়েড আর পায়া, হ্যাঁ, এই দুটার মাঝখানে, সবগুলোর মাঝখানে স্পেস থাকে। তো অ্যারাকনয়েড আর পায়ার মাঝখানে একটা স্পেশাল ফ্লুইড থাকে, যেটাকে বলা হয় সিএসএফ, ঠিক আছে, যেটাকে আমরা ফুল ফর্মে বলি সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, ঠিক আছে। সেরিব্রো কথাটা মানে বুঝতেই পারছো, এটা সেরেব্রাম থেকে আসছে, আর স্পাইনাল মানে বুঝতে পারছো স্পাইনাল থেকে, কর্ড থেকে আসছে। তো সেরিব্রো স্পাইনাল ফ্লুইড আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, এটা প্রায় 120 থেকে 130 মিলিলিটারের মতো থাকে। তো এটা কেন ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে ধরো আমি কোন একটা পেশেন্ট পাইলাম, আমি ভাবলাম যে এই পেশেন্টের কি হয়েছে, ব্রেনের ইনফেকশন হয়েছে কিনা। এখন আমি যদি কারো ব্রেনের ইনফেকশন দেখতে চাই, আমি যদি সোজা বাংলায় বলি, তাহলে কি আমি তার ব্রেনটারে ফুটা করব? অবশ্যই না, তাই না? তাহলে আমি কি করতে পারি, আমি সিম্পলি এই যে নিচে আমাদের স্পাইনাল কর্ড থেকে আমি যদি স্পাইনাল ফ্লুইডটা একটু বের করে নিয়ে এক্সামিন করতে পারি মাইক্রোস্কোপের নিচে, তাহলে যদি আমি কোনো ধরনের ধরো ম্যালেরিয়া পাইলাম বা কোনো ধরনের জীবাণু পাইলাম, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে আচ্ছা তার সেরেব্রাম বা তার নার্ভাস সিস্টেমে হচ্ছে কোনো একটা ভাইরাস বা কোনো একটা অর্গানিজম দিয়ে অ্যাটাক হয়েছে। তো এই কারণে সিএসএফটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। এন্ড তোমরা দেখবা যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে কিন্তু সেই সব প্রশ্নই বেশি আসে যেগুলো বাস্তবে আমরা মেডিকেল লাইফে যে প্রয়োগ করি। তো স্বাভাবিকভাবে এই কোশ্চেনটা বুঝতেই পারতেছো কেন ইম্পর্টেন্ট। আরেকটা কোশ্চেন এখানে খুব বেশি আসে, সেটা হচ্ছে এই যে মেনিনজেস, হ্যাঁ, মেনিনজেসে যদি তোমার প্রদাহ হয়, প্রদাহ বলতে আমরা কি বুঝি, তাই না? প্রদাহ বলতে বুঝি যে আমরা লাল লাল চাকা চাকা হয়ে ফুলে যাওয়া, ঠিক আছে। এখন যদি প্রদাহ হয়, এটাকে আমরা ইংলিশে বলি ইনফ্ল্যামেশন, তাহলে সেই রোগটাকে কি বলে? মেনিনজেসের প্রদাহকে বলা হয় মেনিনজাইটিস। আমি এটা একটু লিখে ফেলি, তাই না? দেখো, মেনিনজাইটিস। একটা জিনিস খেয়াল রাখবা বা মনে রাখবা, আইটিস যদি কোনো জায়গায় থাকে তাহলেই কিন্তু প্রদাহ হবে। এখন তোমরা বলো, তাহলে আমি যদি তোমাদের জিজ্ঞেস করি যে বলো তো স্টমাকে প্রদাহ হলে ওটাকে কি বলে, তাহলে কি তোমরা কি বলবা? স্টোমাকাইটিস? এটা তো না, না,
গ্যাস্ট্রাইটিস। যদি তোমাকে বললি যে আচ্ছা বলো তো লিভারে প্রদাহ হয়েছে, তাহলে তুমি কি বলবা? হেপাটাইটিস। ঠিক আছে, তারপরে যদি বলি কানে প্রদাহ হয়েছে, তাহলে কি বলবা? অটাইটিস মিডিয়া, নাম তো শুনছো তাই না? আচ্ছা, এরকম ভাবে যে কোনো জায়গায় প্রদাহ হলেও কিন্তু আমরা আইটিস সবসময় যোগ করি। তাহলে আইটিস কথাটা মানেই হচ্ছে তোমার প্রদাহ হয়েছে। প্রদাহ মানে হচ্ছে ইনফ্ল্যামেশন, ইনফ্ল্যামেশন মানে হচ্ছে লাল লাল চাকা হয়ে ফুলে যাওয়া, এক কথা। আচ্ছা, আমরা মেনিনজাস নিয়ে অনেক কথা বলছি, আমরা পরের স্লাইডে চলে যাই। আচ্ছা, আসো মস্তিষ্কের গহ্বর বা ভেন্ট্রিকল। ভেন্ট্রিকল বা গহ্বর অনেক ইম্পর্টেন্ট। এখন দেখো, এই যে সিএসএফ, এটা হচ্ছে বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, সব জায়গায় যাবে না, এবং সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের মাধ্যমে কিন্তু ব্রেন পুষ্টিটাকে পায়। এবং ব্রেনে ধরো কোনো বজ্র পদার্থ হলো, তো বজ্র পদার্থ কি করবে? ব্রেন ধরে বসে থাকবে? তা তো না, ব্রেন কোনো না কোনো এক জায়গা দিয়ে বের করে দিবে না, তাহলে সেই বজ্র পদার্থ কিন্তু সে সিএসএফ এর মধ্যে দিয়ে দেয়। সো এই কারণে এই ভেন্ট্রিকল বা গহ্বর অনেক ইম্পর্টেন্ট। দেখো, তোমাকে যদি প্রথমেই বলা হয় যে বলো তো গহ্বর কয়টা থাকে, তুমি বলবা 4টা। কিভাবে 4টা? এই যে এই পাশে দেখো, এইটা একটা, এইটা একটা, দুইটাই দুই পাশে আছে, তাই হচ্ছে পার্শিও ভেন্ট্রিকল বলা হয়। এন্ড তোমরা জানো পার্শিওকে আমরা মেডিকেলীয় ভাষায় ল্যাটারাল বলি, তাই এই দুইটা হচ্ছে ল্যাটারাল। এখন এইটা ধরো 1, এটা ধরো 2। এখন তুমি বললা যে আপু কেন আমরা এটাকে 2 ধরবো না, কেন এটাকে 1 ধরবো না? ধরো, কোনো প্রবলেম নাই, ঠিক আছে, যে কোনো একটাকে 1 ধরো, যে কোনো একটাকে 2 ধরো। তাহলে তোমাকে যদি বলি পার্শিও ভেন্ট্রিকল কয়টা? 2টা। প্রথম নাকি দ্বিতীয়? 2টাই, তাই না? প্রথম এবং দ্বিতীয় 2টা ভেন্ট্রিকলকেই ল্যাটারাল ভেন্ট্রিকল বলে। আচ্ছা, দেখো, 2টা ভেন্ট্রিকল যেই জায়গাটায় জয়েন্ট খাইছে বা আরেকটা ভেন্ট্রিকলের সাথে যুক্ত হয়েছে, এইটা আমাদের থার্ড ভেন্ট্রিকল। ঠিক আছে, আচ্ছা, থার্ড ভেন্ট্রিকল বুঝলাম। থার্ড ভেন্ট্রিকল পরে কোনটা থাকবে? ফোর্থ ভেন্ট্রিকল। নামগুলো কিন্তু খুবই সোজা, হ্যাঁ, 1 2 3 4, সিম্পল। এখন এখানে আরেকটা কোশ্চেন তোমাদের একটু বলে দেই, সেটা হচ্ছে যে এই যে প্রথম আর দ্বিতীয়, হ্যাঁ, প্রথম আর দ্বিতীয় মাঝখানে তৃতীয়র সাথে জয়েন হওয়ার সময় একটা ফুটো আছে, এই ফুটোটাকে বলা হয় ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন। ফোরামেন কথাটার মানেই হচ্ছে ফুকো, ঠিক আছে, এই জিনিসটা সবসময় মাথায় রাখবা, ফুকো কথাটার মানে হচ্ছে ফোরামেন। এখন ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেনের আরেকটা নাম আছে যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফোরামেন অফ মনরো। মার্লিন মনরো না, হ্যাঁ, ফোরামেন অফ মনরো। ওকে, নো জোকস। আচ্ছা, থার্ড ভেন্ট্রিকল এবং ফোর্থ ভেন্ট্রিকলের মাঝখানে, হ্যাঁ, যেই পার্টটা থাকবে সেটাকে বলা হয় সেরিব্রাল অ্যাকুইডাক্ট। ঠিক আছে, এবং সেরিব্রাল অ্যাকুইডাক্ট, অ্যাকুই কথাটা শুনে বুঝতে পারছো, অ্যাকুয়াস থেকে আসে পানি, ডাক্ট মানে নালী, সিম্পল, এগুলোর মধ্যে দিয়ে পানি পানি জিনিস যাচ্ছে, ঠিক আছে, তাই এটার নাম হচ্ছে সেরিব্রাল অ্যাকুইডাক্ট। খুবই সুন্দর। তাহলে একটা কথা সামারি করে দিই, ভেন্ট্রিকল কয়টা থাকে? 4টা। পার্শিও ভেন্ট্রিকল কয়টা? 2টা। ল্যাটারাল ভেন্ট্রিকল থার্ড ভেন্ট্রিকলের সাথে যুক্ত হয়েছে কি দিয়ে? ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন দিয়ে। ফোরামেন, ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন আরেকটা নাম আছে, নাম কি? ফোরামেন অফ মনরো। থার্ড ভেন্ট্রিকল ফোর্থ ভেন্ট্রিকলের সাথে যুক্ত হয়েছে কি দিয়ে? সেরিব্রাল অ্যাকুইডাক্ট দিয়ে। আই হোপ ইউ আর ক্লিয়ার। আরেকটা কথা বলে দিই, এই যে সেরিব্রাল অ্যাকুইডাক্ট দেখতেছো, এইটা কিন্তু আমাদের মধ্য মস্তিষ্কের অংশ। ওকে, আমরা পরে নিউরনে যাচ্ছি। তো আমরা আসি নিউরন নিয়ে। নিউরন হচ্ছে এমন একটা পার্ট যেটা হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একক। এন্ড আমি শিওর যে তোমরা নিউরন সম্পর্কে সেই ক্লাস 8 থেকে জানো। তো প্রথমে যে কথাটা আসি সেটা হচ্ছে যে আমাদের নিউরন সম্পর্কে ফার্স্ট যে লাইনটা জানতে হবে, এটা খুব জানা জিনিস, সেটা হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একক হচ্ছে নিউরন। এবং নিউরনের 2টা পার্ট আছে, একটা হচ্ছে তোমার কোষ দেহ, এটা যেটা দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে, আর এরপরে যেটা আছে লম্বা, সেটা হচ্ছে আমাদের নিউরাইট। তাহলে আমরা আসলে নিউরনকে যদি ভাগ করি, আমরা 2টা ভাগে ভাগ করব, একটা হচ্ছে কোষ দেহ, আরেকটা আমরা ভাগ করতে পারি সেটা হচ্ছে নিউরাইট বা প্রলম্বিত অংশ। এখন এই নিউরাইটের মধ্যে আবার 2টা পার্ট থাকে, একটা হচ্ছে ডেনড্রাইট আর একটা হচ্ছে তোমার অ্যাক্সন। এখন আমি জানি যে কোষ দেহ সম্পর্কে তোমরা জানো যে কোষ দেহর ভিতরে একটা নিউক্লিয়াস থাকে, এটার ভিতরে ছোট 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 দানা থাকে যেটাকে আমরা নিসেল দানা বলি। এবং নিউরাইট যদি বলি, ডেনড্রাইট তো এগুলো এটা তোমরা জানোই। অ্যাক্সন হচ্ছে লম্বা ভালোই, এবং অ্যাক্সনের বাইরের দিকে যে পর্দার মতো থাকে সেটা হচ্ছে নিউরিলেমা, এবং নিউরিলেমার নিচে যে শীটটা থাকে সেটা হচ্ছে মায়োলিন শীট। এবং যদি এটা বলা হয় যে অ্যাক্সনের ভিতরে কোন ধরনের কোষ থাকে, তাহলে সেটাকে বলা হয় সোয়ান কোষ। ঠিক আছে, সো এই জিনিসগুলো আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আরেকটা কথা বলবো লাস্ট, সেটা হচ্ছে যে এই জায়গাটায় যে ছোট ছোট গ্যাপগুলো আছে, ঠিক আছে, এই যেটাকে বলা হয় নোড অফ র্যানভিয়ার বা র্যানভিয়ারের পর্ব। অ্যাক্সনের শেষের দিকে যে শাখা প্রশাখার ন্যায় বিভিন্ন কিছু বের হচ্ছে, এটার মাথায় ছোট ছোট বল্টুর মতো থাকে, এই বল্টুগুলোকে বলা হয় তোমার টেলোডেন্ড্রিয়া। ঠিক আছে,
আচ্ছা, তাহলে আমরা কি বললাম? আমরা বললাম নিউরন হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একক। দুইটা পার্ট আছে, কোষদেহ, নিউরাইট। কোষদেহর মধ্যে হচ্ছে নিউক্লিয়াস থাকে, নিসেল দানা থাকে, ফাইন। নিউরাইটের মধ্যে দুইটা পার্ট, ডেনড্রাইট এবং এক্সন। এক্সনের সাথে তোমার হচ্ছে একদম নিচের দিকে প্রান্তের দিকে টেলোডেন্ড্রিয়া তো থাকে, সাথে এর কভারিং এর নাম হচ্ছে নিউরিলেমা। যে কোষ দিয়ে তৈরি সেটা হচ্ছে সোয়ান কোষ, এবং নিউরিলেমার নিচে যেটা থাকে সেটা হচ্ছে মাইলিন শীথ। মাঝখানে যেই জায়গায় মাইলিন শীথ থাকছে না, মানে সেটাকে আমরা বলছি নোড অফ র্যানভিয়ার। আচ্ছা, এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে একটা নিউরনের এক্সনের সাথে আরেকটা নিউরনের কিন্তু ডেনড্রাইট হচ্ছে যুক্ত হয়, ঠিক আছে? সো এই যে জায়গাটা যেখানে একটা নিউরনের এক্সনের সাথে আরেকটা নিউরনের ডেনড্রাইট যুক্ত হয়, সেই জায়গাটাকে বলা হয় সিন্যাপস বা সাইন্যাপস, যেটা ইচ্ছা তোমরা বলো। এবং এই জায়গার মাধ্যমে কিন্তু নিউরোট্রান্সমিটার একটা নিউরন থেকে আরেকটা নিউরনে ট্রান্সমিটেড হয়। যেই নিউরন থেকে ট্রান্সমিটেড হয়ে পরবর্তী নিউরনে যায়, আগে যে নিউরনটা থাকে ওইটাকে বলা হয় তোমার প্রি সিন্যাপটিক নিউরন। প্রি মানে আগে, আর পরবর্তীতে যে নিউরনটা যায় সেটাকে বলা হয় পোস্ট সিন্যাপটিক নিউরন। এবং এই সিন্যাপসটা কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট। তোমরা জানো যে ইম্পালস জিনিসটা আসলে কতটুকু ইম্পর্টেন্ট, যে একটা কাজ যদি আমরা করতে চাই, যদি নিউরনের মাধ্যমে ইম্পালসটা না যায় তাহলে কিন্তু আমরা আর কাজ করতে পারতাম না, ঠিক আছে? একটা মানুষকে ডেথ বা ডেড আমরা কিন্তু তখনই বলি যখন তার ব্রেইন ডেড হয়, ঠিক আছে? তো স্বাভাবিকভাবে হচ্ছে যে এই যে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, যে নিউরনের কার্যক্রম, এখানে একটা কথা আমার বলার আছে, সেটা হচ্ছে যে তোমরা অনেকই সময় দেখছো যে এরকম বলা হয় যে লোকটা অনেক ব্রেইনি বা ছেলেটা অনেক ব্রেইনি। তো ব্রেইনি বলতে আমরা আসলে কি বুঝাই? আমরা কি বুঝাই যে ব্রেনের সাইজ অনেক বড় হবে? তাই যদি হয় তাহলে তো আমরা নিজেদের আমরা নিজেদের সৃষ্টির সেরা জীব মনে করি, তাই না? তো সৃষ্টির সেরা জীব যদি আমরা হই, তাহলে ব্রেইন যদি আমাদের বড় হয়, এই হিসেবে যদি ব্রেইনি বলা হয়, তাহলে কি আর আমরা সৃষ্টির সেরা জীব হইতাম না? তা আমাদের তো অনেক, মানে হাতিরও তো ব্রেইন অনেক বড়। তো কথা হচ্ছে যে ব্রেইন কতটুকু সাইজ, এইটা আসলে ইন্টেলিজেন্সের জন্য ম্যাটার করে না। ম্যাটার করে যে একজনের নিউরনস বা নার্ভাস সিস্টেম কতটুকু অ্যাক্টিভ, একটা নিউরন থেকে আরেকটা নিউরনে ইম্পালস কতটুকু ফাস্ট যায়, সেভাবে হচ্ছে আমরা ইন্টেলিজেন্সটাকে মেজার করি। তো স্বাভাবিকভাবে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে এই যে সিন্যাপসের মাধ্যমে ইম্পালস যাচ্ছে, এই যে প্রি সিন্যাপটিক নিউরন থেকে পোস্ট সিন্যাপটিক নিউরনের মধ্যে যাচ্ছে, এটা যত ফাস্ট যাবে তত একজনের ইন্টেলিজেন্স হচ্ছে বাড়বে, বা সেই অনুযায়ী আমরা যাচাই করতে পারি। আচ্ছা, চলে আসি আমরা নিউরনের প্রকারভেদে, ঠিক আছে? তো দেখো, নিউরনের যদি আমরা প্রকারভেদ করতে চাই, হ্যাঁ, ক্লাসিফিকেশন অফ নিউরনস যদি করতে চাই, তাহলে আমাদের নিউরনের প্রকারভেদ 5 ধরনের আমরা পড়বো। যদি কোনো নিউরনের কোনো এক্সন নাই থাকে তাহলে সেটা হচ্ছে অ্যানাক্সনিক নিউরন, আবার অনেকে এটাকে অ্যাপোলার নিউরনও বলে। আচ্ছা, যদি দুইটা পোলের মতো থাকে তাহলে সেটা হচ্ছে বাইপোলার। যদি একটা পোলের মতো থাকে সেটা হচ্ছে ইউনিপোলার। যদি অনেকগুলো পোলের মতো থাকে মাল্টিপোলার। যদি এমন হয় যে তুমি দেখে বুঝতেই পারতেছো না যে এটা আসলে কয়টা পোল, হ্যাঁ, তোমার কাছে মানে ছদ্মবেশ ধারণ করে আছে এরকম মনে হচ্ছে, তাহলে সেটা হচ্ছে সিউডো ইউনিপোলার। এখানে একটা কথা হচ্ছে যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে কোন নিউরন কোথায় কোথায় দেখা যায়, ঠিক আছে? রেটিনায় কোন ধরনের নিউরন দেখা যায়, আমাদের স্পাইনাল কর্ডে কেমন ধরনের নিউরন দেখা যায়, এই যে ছকটা আছে এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। নিউরনের এই যে তোমাদের ক্লাসিফিকেশনটা বলা হইলো যে অ্যাপোলার নিউরন, বাইপোলার নিউরন, মাল্টিপোলার নিউরন, ইউনিপোলার নিউরন এবং সিউডো ইউনিপোলার নিউরন, এটা কিন্তু আমাদের গঠন ভেদে, যে নিউরনের গঠনটা কেমন। এখন আমি যদি তোমাদের বলি যে কার্যভেদে বলো তো নিউরন কয় প্রকার, তাহলে হবে 3 প্রকার। একটা হচ্ছে আজ্ঞাবাহী, একটা হচ্ছে সংজ্ঞাবাহী, আরেকটা হচ্ছে মিক্সড। এখন ধরো আমি তোমাকে একটা চিমটি কাটলাম, হ্যাঁ, তাহলে চিমটি কাটলে তোমার এই যে সেন্সেশনটা, যেটা চিমটি কাটা হইলো, এটা কোথায় যাবে? একদম কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে চলে যাবে না? তোমরা অলরেডি জানো যে আমাদের স্নায়ুতন্ত্রকে কিন্তু দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, একটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। তো প্রান্তীয় স্নায়ুতন্ত্র নিয়ে আমরা একটু পরেই বলবো। তো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে দুইটা পার্ট, ব্রেইন এবং স্পাইনাল কর্ড। আমরা এই চ্যাপ্টারটা শুরুই করেছি ব্রেইন দিয়ে, স্পাইনাল কর্ডেও আমরা একটু পরে যাব। তো কথা হচ্ছে যে এই যে তোমাকে চিমটি কাটলাম, এই যে সেন্সেশনটা, এটা কোথায় যাচ্ছে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে যাচ্ছে। ভালো কথা। এখন তোমার ব্রেইন কি বলবে যে হ্যাঁ, ও আমাকে চিমটি কাটলো, তাই না? তাহলে আচ্ছা, ওরেও একটা
চিমটি কাটি উল্টা, তাই না? তো তুমিও আমাকে চিমটি কাটতে আসবা। তাহলে কথা হচ্ছে যে তুমি যে অ্যাকশনটা দেখাইলা আমার অ্যাকশনের বিরুদ্ধে, এটা হচ্ছে আজ্ঞাবাহী। তো সংজ্ঞাবাহী হচ্ছে এখান থেকে যদি আমার ব্রেনে যায় তাহলে সেন্সরি, আর যদি ব্রেন থেকে কোনো কাজ আমি আবার করি সেটা হচ্ছে মোটর। এবং যদি কোনো নিউরনের মধ্যে দুইটা পার্টি থাকে, সেন্সরিও থাকে মোটরও থাকে, তাহলে হচ্ছে সেটা মিক্সড। এখন শুধুমাত্র নিউরনও না, তোমাকে যদি বলা হয় নার্ভের মধ্যেও কার্যভেদে কয় ভাগে ভাগ করা হয়, তাও তুমি একই কথাই বলতে পারবা যে কার্যভেদে 3টা ভাগে ভাগ করা হয়, সংজ্ঞাবাহী, আজ্ঞাবাহী ও মিক্সড। সুষুম্না কাণ্ড যেহেতু তোমাদের বলেছি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে ব্রেন আর স্পাইনাল কর্ড আছে, তো স্পাইনাল কর্ডে আমরা এখন বলতে যাচ্ছি। প্রথমেই আমরা যখন আজকে চ্যাপ্টারটা শুরু করেছিলাম তখনও কিন্তু তোমাদের গ্রে ম্যাটার আর হোয়াইট ম্যাটার নিয়ে একটা কথা বলেছি, আশা করি তোমাদের মনে আছে। এন্ড এটাও নিশ্চয়ই মনে আছে, বলেছিলাম যে সুষুম্না কাণ্ডতে কিন্তু এটা উল্টায় যায়। তাহলে কি থাকবে, হোয়াইট ম্যাটারটা বাইরের দিকে থাকবে, গ্রে ম্যাটারটা ভিতরের দিকে থাকবে। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে যে সুষুম্না কাণ্ড যেটা, সেটা কিন্তু আমাদের এই যে অক্সিপিটাল বোন, এইটা থেকে হচ্ছে শুরু হয়, ঠিক আছে? সো অক্সিপিটাল বোন কি তোমাদের মনে আছে যে এরকমই তো, তাই না? মাথাটা আমি যদি এইভাবে ধরি, এখানে আমাদের অক্সিপিটাল বোনের এই জায়গাটায়, তোমরা এগুলো হচ্ছে কঙ্কালতন্ত্রের চ্যাপ্টারে এমনিও জানবা। তারপরে একটু বলা যে এই জায়গাটা একটা বড় ফুকো আছে যেটাকে বলা হয় ফোরামেন অফ ম্যাগনাম, ঠিক আছে? তো এই ফুটোটা দিয়ে হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড নামে। এখন স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড যে নামে, পুরুষের ক্ষেত্রে এটা হচ্ছে মাত্র 45 সেন্টিমিটার, মাত্রও না। মহিলাদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে এটা হচ্ছে 42 সেন্টিমিটার। সো ফোরামেন অফ ম্যাগনাম দিয়ে হচ্ছে স্পাইনাল কর্ড নামে। এবং স্পাইনাল কর্ড তোমাদের মনে আছে যে আমাদের হাড্ডিটা, আমাদের যে ভার্টিব্রা গুলো একটু এরকম ছিল, ঠিক আছে? বা তোমরা তো এইচএসসি তো একটু পড়ছো, হ্যাঁ? ভার্টিব্রা গুলো কিছুটা দেখতে এইরকম, দুই পাশে দুইটা ট্রান্সভার্স প্রসেস থাকে, ঠিক আছে? এরকমই তো ছিল, তাই না? তো এই দুইটা ট্রান্সভার্স প্রসেসের পাশ থেকে দুইটা করে স্পাইনাল নার্ভ বের হয়। তাহলে প্রথমে আসি আমরা যে প্রান্তীয় স্নায়ুতন্ত্র পড়ি, এই প্রান্তীয় স্নায়ুতন্ত্রকে কিন্তু আবার দুইটা ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? তো প্রান্তীয় স্নায়ুতন্ত্রকে যেই দুইটা ভাগে ভাগ করা হয় তার একটাকে বলা হয় সোম্যাটিক, আরেকটাকে বলা হয় অটোনমিক। অটোনমিক মানে কি? অটোনমিক কথাটা শুনলেই কিন্তু একটু মনে হয় যে হ্যাঁ অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে এরকম। এখন যেটার উপর তোমার ওরকম কোনো কন্ট্রোল নাই, নিজে নিজেই হয়, সেটাই হচ্ছে আমাদের অটোনমিক নার্ভস। আর যেটার উপর আমাদের কন্ট্রোল মোটামুটি আছে সেটা হচ্ছে আমাদের সোম্যাটিক। এখন সোম্যাটিকের মধ্যেও কিন্তু আমাদের এই যে সুষুম্না নার্ভ গুলো পড়ছে বা স্পাইনাল নার্ভ গুলো পড়ছে, এবং করোটিক স্নায়ু আমাদের এইটার মধ্যে পড়বে। আচ্ছা, তাহলে দেখো এই যে আমাদের ফোরামেন অফ ম্যাগনাম, হ্যাঁ, তো ফোরামেন অফ ম্যাগনাম থেকে তাহলে কি বললাম, স্পাইনাল কর্ডটা নিচের থেকে নামলো, নেমে দুই পাশে এই যে আমাদের যে ট্রান্সভার্স প্রসেস, এই দুইটা পাশ থেকে দুইটা করে, একটা এই পাশে একটা এই পাশে করে স্পাইনাল নার্ভস বের হচ্ছে। তাহলে আমি যেটা বললাম যে প্রথমে আসো প্রান্তীয় স্নায়ুতন্ত্র। প্রান্তীয় স্নায়ুতন্ত্রের কয়টা পার্ট? দুইটা, একটা হচ্ছে সোম্যাটিক আর একটা হচ্ছে কি অটোনমিক। আচ্ছা, সোম্যাটিকের মধ্যে আমরা বললাম দুই ধরনের পার্ট আছে, একটা হচ্ছে স্পাইনাল নার্ভস, আরেকটা হচ্ছে আমাদের করোটিক স্নায়ু, ঠিক আছে? আচ্ছা, করোটিক স্নায়ু নিয়ে আমরা একটু পরে বলবো, স্পাইনাল নার্ভস নিয়ে বলছি। তাহলে স্পাইনাল নার্ভস আমাদের কয়টা? টোটাল হচ্ছে আমাদের স্পাইনাল নার্ভস 31 জোড়া, এন্ড এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং স্পাইনাল নার্ভসে দেখো প্রথমে হচ্ছে সার্ভাইকাল রিজিয়নে 8 জোড়া থাকে, থোরাসিক রিজিয়নে 12 জোড়া থাকে, লাম্বার রিজিয়নে 5 জোড়া থাকে, স্যাক্রাল অঞ্চলে 5 জোড়া থাকে, ককিজিয়াল অঞ্চলে 1 জোড়া থাকে। তাহলে ব্যাপারটা তো এরকমই না যে সার্ভাইকাল ভার্টিব্রা বা কশেরুকা যেটা ছিল তার এখান থেকে একটা বাইর হয়েছে, এখান থেকে একটা বাইর হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু কখনোই 8টা বলবো না, বলবো 8 জোড়া। পরীক্ষার সময় দেখবা কি, ধরো এরকম আসছে, হ্যাঁ, যে সুষুম্না স্নায়ু কয়টা থাকে, তোমার কাছে অপশনে তুমি 31 দেখলে, তুমি বলবো ওফ একটা ইজি প্রশ্ন না, আমি 31 দিয়ে দিই। কিন্তু আসলে 31 কিন্তু হবে না, হবে কি 31 ইন্টু 2। তোমাকে দেখা গেল বললো যে সার্ভাইকাল সুষুম্না স্নায়ু কয়টা থাকে, তুমি ভাবো ও খুব ইজি কোশ্চেন, তো তুমি 8টা দিয়ে আসবা ভুল করে, তো ব্যাপারটা কিন্তু 8 হবে না, 8 জোড়া হবে। এই জিনিসটা একটু খেয়াল রেখো। আর থোরাসিক অঞ্চলে 12 জোড়া, লাম্বার অঞ্চলে 5 জোড়া, এভাবে। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে কঙ্কালতন্ত্রতেও সার্ভাইকাল অঞ্চলে আমাদের কয়টা হাড্ডি ছিল? 7। থোরাসিক অঞ্চলে ছিল কত? 12। লাম্বার অঞ্চলে ছিল কত? 5। স্যাক্রা অঞ্চলে ছিল 5। ককিজিয়ালে ছিল কত? 1, তাই না?
আচ্ছা, এখানে আমাদের কিছু কথা ছিল যে এই 5টা মিলায়েও একটা হয়, আর প্রথমে ককিক্সে 4টা থাকলেও পরে সেটা একটা হয়। যাই হোক, এগুলো নিয়ে আমি অত বেশি বলবো না। আমি কঙ্কালতন্ত্র চ্যাপ্টারটা যখন তোমাদের পড়াবো তখন এই হিসাবটা আবার তোমাদের বুঝায় বলবো। এমনি তোমাদের দুইটাই একটু পাশাপাশি রেখে যখন তোমরা পড়বা একসাথে পড়বা আর কি, যে আচ্ছা কঙ্কালতন্ত্রতে হচ্ছে কি 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 ছিল আর আমাদের সুষুম্না স্নায়ুতে কয়টা আছে, তাহলে দেখবা যে তোমার হিসাব রাখতে বা মনে রাখতে হচ্ছে ইজি হচ্ছে। আচ্ছা, আমরা পরে চলে যাই করোটিক স্নায়ু। এখন করোটিক স্নায়ুর মধ্যে এই কথাটা তোমাদের অলরেডি একবার বলা হয়েছে যে কার্য প্রকৃতি ভেদে স্নায়ুকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সংজ্ঞাবাহী, আরেকটা হচ্ছে আজ্ঞাবাহী, আরেকটা হচ্ছে মিক্সড। এখন দেখো তোমরা একটু আগে বলেছো যে সংজ্ঞাবাহী আরেকটা নাম হচ্ছে সংবেদী, সংবেদী আরেকটা নাম হচ্ছে সেন্সরি, সেন্সরি আরেকটা নাম হচ্ছে অন্তর্বাহী, অনুভূতিবাহী। সবগুলো কিন্তু সমার্থক শব্দ, তাহলে মানে সবগুলোই মোটামুটি তোমার জানতে হবে। মোটরের মধ্যে হচ্ছে বহির্বাহী, আজ্ঞাবাহী, চেষ্টীয় সবই একই কথা। মিশ্র তো মিশ্র, দুইটা পার্টি সে করতে পারে। আচ্ছা, করোটিক স্নায়ু। এখন করোটিক স্নায়ুর মধ্যে প্রকারভেদ যেটা আছে সেটা হচ্ছে 12 জোড়া, তাহলে কয়টা হলো 24টা। তো প্রথম কথা যেটা বলবো, করোটিক স্নায়ুর নামটা তোমরা আমার মনে হয় এইচএসসি তেই শিখছো, ঠিক আছে। তারপরে একটু আমার বলা সেটা হচ্ছে যে অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডোসাল, স্পেশাল, অডিটরি, গ্লসোফ্যারিঞ্জিয়াল, ভ্যাগাস, স্পাইনাল অ্যাক্সেসরি, হাইপোগ্লোসাল। হ্যাঁ, একটা জিনিস মনে রাখবা যে এই যে 12 জোড়া নার্ভ আছে এটা কিন্তু একদম তোমার মানে কি বলবো ঠোঁটস্থ, মুখস্থ, দাঁতস্থ করতে হবে। হ্যাঁ, এটা কোনোভাবে তুমি মিস করতে পারবে না, সারা জীবনেও না। মানে তুমি যদি মেডিকেলে পড়তে চাও, যেহেতু অবভিয়াসলি তুমি ডাক্তার হতে চাও, তাই না? তুমি যদি ডাক্তার হইতে যাইয়া কোনোদিন যদি তুমি এটা না বলতে পারো, তাহলে ব্যাপারটা এরকম হবে, তোমাকে বলবে ও আচ্ছা তুমি কি প্রশ্ন পাইয়া ফাঁস হয়ে তারপরে পরীক্ষা দিতে আসছো, এরকম কথা উঠবে, ঠিক আছে। সো ইটস মানে হাইলি ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা কোনোভাবে তুমি জীবনেও কখনো ভুল করতে পারবে না। আমরা যখন ছোট ছিলাম আমরা তখন হচ্ছে এইরকম ভাবে পড়তাম, হ্যাঁ, উ উ টি টি, আফা, জিভি, এসএইচ। হ্যাঁ, এখন তোমার যেভাবে তোমার মুখস্থ থাকে তুমি সেভাবে পড়ো, বাট তোমার সিরিয়ালি জানতে হবে। কেন? তোমাকে হুট করে বলা হইলো 8 নাম্বার নার্ভ কোনটা, এখন তুমি পরীক্ষায় বসে 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 গুনবা, ঠিক আছে, তুমি যদি সিরিয়াল ভুল করে ফেলো তুমি কিন্তু এতে এতে গুলাই ফেলবা। হ্যাঁ, অ্যাবডোসেন্সে গুলাই ফেলবা বা অডিটরিতে গুলাই ফেলবা। সো এই জিনিসগুলো খুবই সিরিয়াসলি পড়তে হবে এবং জানতে হবে। তাহলে আমাদের নামগুলো কি কি? অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডোসেন্স, ফেশিয়াল, অডিটরি, অডিটরির কথা একটু পরে বলতেছি, গ্লসোফেরিঞ্জিয়াল, ভ্যাগাস, স্পাইনাল অ্যাক্সেসরি, হাইপোগ্লোসাল। এই অ্যাক্সেসরি পুরো নামটা আমরা স্পাইনাল অ্যাক্সেসরি বলি, ঠিক আছে। আর এই যে ভেস্টিবুলো কক্লিয়ার বলতেছো সেটাকে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, তাই না? অডিটরি পড়ছো। যখনই আবার ভেস্টিবিউল কক্লিয়া পার্টটা আসবে, এই পার্টটাও আমরা যখন একটু পরেই কান যখন পড়বো তখন আমরা একটু ডিটেইলস বলবো। তো ভেস্টিবুলো কক্লিয়ার আর অডিটরি নার্ভ মানে স্নায়ু কিন্তু একই কথা। তোমার পরীক্ষায় অডিটরিও আসতে পারে, পরীক্ষায় তোমার ভেস্টিবুলো কক্লিয়ারও আসতে পারে। আচ্ছা, এখানে একটা কথা বলি, এই যে নার্ভগুলা প্রথমেই তো বলছি এই যে পার্টটা আমরা পড়তেছি সেটা হাইলি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তুমি মনে রাখবা যে প্রথম যে দুইটা আছে 1 and 2, হ্যাঁ, এই দুইটা থাকে অগ্র মস্তিষ্কে। মস্তিষ্ক কয় প্রকার? 3 প্রকার, রাইট? অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক আর পশ্চাৎ মস্তিষ্ক। এখন মধ্য মস্তিষ্ক সম্পর্কে আমরা অতটা পড়ি নাই, আর হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক সম্পর্কে 3টা পার্ট সম্পর্কে আমরা মোটামুটি জানি, যে সেরেবেলাম আছে, পন্স আছে, মেডুলা অবলঙ্গাটা আছে। আর মধ্য মস্তিষ্কের একটা পার্টই আমরা তোমাদের দেখাতে পারছি, সেটা হচ্ছে তোমার সেরিব্রাল অ্যাকুইটার, ঠিক আছে। আরেকটা পার্ট ছিল কর্পোরা কোয়াড্রিজামিনা, ঠিক আছে, বা এটা ছিল সেরেব্রাল পেডাঙ্কেল। এগুলো মোটামুটি তোমার নাম জানলেই হবে, এখান থেকে অতটা কোশ্চেন আসে না। কর্পোরা কোয়াড্রিজেমিনা থেকে একটা কোশ্চেন আসতে পারে এরকম যে কোয়াড্রিজেমিনা কয়টা পার্ট থাকে। একটু যদি তুমি টেকনিক্যালি চিন্তা করো তাহলে তুমি এমনিও 4টা উত্তর দিবা। কেন তুমি 4টা উত্তর দিবা এটা একটু বলি। তোমরা জানো যে বাচ্চা যদি হয় 2টা হয় তাহলে আমরা টুইন বলি বা ডাবল, রাইট? যদি 3টা হয় তাহলে কি বলি? ট্রিপলেট। 4টা হইলে কি বলি? কোয়াড্রুপ্লেট। মানে এক কথা হচ্ছে কোয়াড্রা মানে হচ্ছে 4। সো কোয়াড্রিজেমিনা কথাটা শুনে তুমি এমনিও বুঝতে পারবা যে এখানে 4টা পার্ট আছে। কর্পোরা কোয়াড্রিজেমিনা সম্পর্কে আর কিছুই আমাদের জানতে হবে না, সেরেব্রাল পেডাঙ্কেল নামটা মুখস্থ করলেই হবে, সেরেব্রাল অ্যাকুইডাক্ট, এই 3টা পার্ট নিয়ে হচ্ছে আমাদের মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্কের কাজ কি? দর্শন আর শ্রবণ। যাই হোক, মধ্য মস্তিষ্কের পার্ট নিয়ে আমরা অনেক কিছু বলে ফেলছি আবার। তাহলে আমরা চলে আসি করোটিক স্নায়ুর মধ্যে। করোটিক স্নায়ুর মধ্যে যেটা বলতেছি 1 আর 2 অগ্র মস্তিষ্কের পার্ট, 3 আর 4 মধ্য মস্তিষ্ক, 5, 6 থেকে 11, 12 যত যা আছে সবই পশ্চাৎ। এখন পশ্চাতের মধ্যে কিন্তু পন্স না, মেডুলা অবলঙ্গাটা। এখন এখানে একটা কথা বলি, তাহলে তোমরা বুঝতে পারতেছো যে কাজ নিয়ে আগে বলি নাই মেডুলা অবলঙ্গাটা নিয়ে, এই কারণে এখন তোমাদের যদি আমি কাজগুলো বলি তাহলে তোমরা এই স্পেসিফিক পার্টেরও কিন্তু কাজটা বুঝে যাবা। আরেকটা কথা বলবো,
তাহলে বুঝো মেডুলা অবলাঙ্গাটা কতটুকু সিরিয়াস একটা জিনিস, যেখান থেকে মেডুলা অবলাঙ্গাটা ধরো এইরকম লম্বা ছিল, তাই না? এই একটা ছোট, খুব বেশিও কিন্তু বড় না। তাহলে এই একটা জায়গা থেকে 5 নাম্বার নার্ভ থেকে 12 নাম্বার নার্ভ পর্যন্ত সবগুলা হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা থেকে উঠছে, ঠিক আছে? এখানে তুমি একটু ছবিতে খেয়াল করো, এই যে দেখো এখান থেকে, হ্যাঁ 5 নাম্বার, তাই না? আমাদের 5 নাম্বার কোথায়? এই যে ট্রাইজেমিনাল। ট্রাইজেমিনাল দুই পাশে দেখতে পাচ্ছ, দেখো ট্রাইজেমিনালে কিন্তু একটু খেয়াল করে দেখবা এই নীল কালার না, ব্লু কালারটা পেস্ট কালার, এটারও কিন্তু 3টা ব্রাঞ্চ আছে। 3টা ব্রাঞ্চ সম্পর্কে আমরা একটু পরে বলবো, হ্যাঁ আমি এখানে একটু নোট করি, ট্রাইজেমিনাল নিয়ে বলবো। আচ্ছা, এরপরে দেখো এইখানে কিন্তু ছোট ছোট যতগুলো দেখো, এই যে 6 নাম্বার, হ্যাঁ 7 নাম্বার, 8 নাম্বার, সব কিন্তু এই পিচ্ছি জায়গাটাকে থেকে উঠছে। তাহলে বুঝো যদি কারো মেডুলা অবলাঙ্গাটায় টিউমার হয়, ওইটা অপারেট করে ঠিক করা কিন্তু অনেক টাফ, হ্যাঁ। সো খুবই সেন্সিটিভ একটা পার্ট আমাদের, এবং এখান থেকে মানে যে কোনো একটা নার্ভে যদি ড্যামেজ হয়ে যায় তাহলে মোটামুটি, বা এখানে যদি একটা টিউমার হয়ে যায় মোটামুটি একটা জায়গা কম্প্রেস করে ফেলবে, অনেকগুলো নার্ভ এখানে ডিস্ট্রয়েড হয়ে যাবে। সো মেডুলা অবলাঙ্গাটার কাজ বা মেডুলা অবলাঙ্গাটার ইম্পর্টেন্স অনেক বেশি। তাহলে আমরা কি কি বললাম? আমরা বললাম কর্টিক স্নায়ু আমরা পড়ছি, কর্টিক স্নায়ুর আগে আমরা পড়ছি স্পাইনাল নার্ভস। এই দুইটা কিসের পার্ট? সোম্যাটিক নার্ভস এর পার্ট। এখন সোম্যাটিক নার্ভস এর মধ্যে স্পাইনাল নার্ভ সংখ্যা আমরা বলে ফেলছি 31 জোড়া, কর্টিক স্নায়ু আমাদের জানি 12 জোড়া, তাই না? জোড়া তার মানে কয়টা? 24টা। and এটার মধ্যে olfactory, optic, oculomotor, trochlear, trigeminal, abyssal, facial, auditory, glossopharyngeal, spinal accessory, hypoglossal, অনেক নাম আমরা বলে ফেলছি। আমরা জাস্ট এইটা বলতে যাচ্ছি 1 আর 2 থাকে অগ্র মস্তিষ্কে, 3 আর 4 থাকে মধ্য মস্তিষ্কে, 5 থেকে 12 মানে যত যা আছে থাকবে হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কে। এখন পশ্চাৎ মস্তিষ্ক বললেই হবে না, আমরা জানবো যে পশ্চাৎ মস্তিষ্কের এটা হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা বরাবর থাকে। আচ্ছা, এরপরে আসি, আমরা জানি নার্ভসের 3টা পার্ট, 3 ধরনের হয়, সরি কার্যভেদে, রাইট? সেন্সরি, মোটর এবং মিক্সড। এখন সেন্সরির মধ্যে কিন্তু এখানে আমাদের জানতে হবে যে এখানে এই যে নার্ভগুলো পড়তেছি এগুলোর মধ্যে সেন্সরি কারা, এর মধ্যে মোটর কারা, এবং এর মধ্যে মিক্সড কারা, ঠিক আছে? তো সেন্সরি তোমরা সবসময় জানবা যে এটা হচ্ছে 1 to 8, মোটর হচ্ছে 3 4 6 11 12, বাকি সবই হচ্ছে মিক্সড, ঠিক আছে? তাহলে কি জানবো? 1 to 8। এখন এইভাবে তুমি যদি পড়ো তাহলে পরীক্ষার সময় তোমার যদি আসে তাহলে তুমি মনে করবে ও আচ্ছা, তাহলে তোমাকে বললো যে সংজ্ঞাবাহী স্নায়ু কোটা, তাহলে তুমি বুঝবা যে ও আচ্ছা 1 to 8 ছিল। 1 to 8 জানি কি কি ছিল? অলফ্যাক্টরি, অপটিক, তাহলে 3 4 5 6 এগুলো তো না। আবার 8 নাম্বার কি? অডিটরি, তাহলে এইটা হচ্ছে সেন্সরি। মোটর কোনটা কোনটা? 3 4 6 11 12। তাহলে তুমি যদি এটাকে টানা মুখস্থ করো সুন্দরভাবে, মানে নামগুলো তো তোমার জানতে হচ্ছে, আর মুখস্থ জিনিসটাও কিন্তু একটু ভেগ জিনিস, তুমি এটা যদি অনেকবার পড়ো দেখবা যে তোমার মুখস্থ থাকতেছে, ঠিক আছে? তাহলে 3 4 6 11 12 হচ্ছে মোটর। এখন নামগুলো তো মুখস্থ করা ছাড়া আর উপায় নাই, তাই না? আর মিক্সড হচ্ছে বাকি সব। তাহলে আশা করি এই কোশ্চেনগুলো যদি আসে তুমি পারবে। আচ্ছা, কাজের দিকে যাব, হ্যাঁ কাজের দিকে যাওয়ার আগে একটু বলে রাখি, আমাদের যদি বলা হয় সবচেয়ে বিস্তৃত স্নায়ু কোনটা, সেটা হচ্ছে ভেগাস, ঠিক আছে? যদি বলা হয় ট্রাইজেমিনালের শাখা কোনটা, কয়টা, তাহলে 3টা। কেন বলো তো? নামের সাথে 3 আছে। আচ্ছা, আমরা সিরিয়ালি যাই, হ্যাঁ প্রথমে আসি অগ্র মস্তিষ্ক, হ্যাঁ এগুলো আমি একটু ক্লিয়ার করে ফেলি। হ্যাঁ আচ্ছা, অগ্র মস্তিষ্কের মধ্যে আমরা বলেছিলাম যে অলফ্যাক্টরি থাকবে আর অপটিক থাকবে, ঠিক আছে? তাহলে দেখো অলফ্যাক্টরি এই জায়গাটায় থাকে, হ্যাঁ অলফ্যাক্টরি কাজই হচ্ছে ঘ্রাণ নেয়া, ঠিক আছে? 1 নাম্বার অলফ্যাক্টরি কাজই হবে ঘ্রাণ নেয়া। আচ্ছা, তাহলে যদি ঘ্রাণ নেওয়া হয় এই নার্ভটা কোথায় যে ওপেনিং হবে? নাকে, নাসিকা ঝিল্লি, নাকের লোম, যা তোমার নাক রিলেটেড হবে। তাহলে তোমার যদি কোন নার্ভ রিলেটেড বলে তুমি নিশ্চয়ই অলফ্যাক্টরি বলতে পারবা। আচ্ছা, আসো হচ্ছে 2 অপটিক। অপটিক নাম শুনেই বোঝা যাচ্ছে এটা কি কাজ করে, এটা চোখের কাজ করবে, দৃষ্টিতে হেল্প করবে, রাইট? আচ্ছা, তাহলে এই দুইটা হচ্ছে আমাদের অগ্র মস্তিষ্কে গেল। আচ্ছা, মধ্য মস্তিষ্কে আমরা কি জানলাম? 3 আর 4, তাই না? আচ্ছা, অকুলোমোটর আর টকলিয়ার। একটা জিনিস তোমরা মনে রাখবা, চোখে যখন পড়াবো আমি তোমাদের নার্ভের ডিস্ট্রিবিউশনটাও একটু পড়াবো, কিন্তু এর আগে এই চ্যাপ্টার পড়ানোর সময় একটু বলি, 3 4 6 এর একটাই কাজ, অক্ষি গোলকের সঞ্চালন, মানে আমাদের চোখটারে বিভিন্ন দিকে ঘুরাইতে সাহায্য করে। যদি এইদিকে তাকাইতে বলি তুমি তাকাইতে পারবা, তাই না? আমি যদি এখানে তাকাইতে বলি তুমি তাকাতে পারবা। সো এই যে তুমি অক্ষি গোলকের মাধুরী দীক্ষিতের মতো চোখ যদি নাড়াও আর কি, তাহলে 3 4 6 হচ্ছে তোমার অক্ষি গোলকের সঞ্চালন। ডান, আমার 3 4 6 পড়ানো শেষ, হ্যাঁ। আচ্ছা, 5 নাম্বার বলি। 5 নাম্বার যেটা ট্রাইজেমিনাল, যেটা একটু আগে বলতেছিলাম, তাই না? ট্রাইজেমিনাল 3টা পার্ট, ঠিক আছে? আমি সবসময় এভাবে মনে রাখতাম যে এটা হচ্ছে এইভাবে থাকে। আমি জানি না আসলে আমার ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে, বাট আই এম ট্রাইং, ঠিক আছে? সো এইখানে
এটা কোথায়? চোখের পাশে, রাইট? সো এটা হচ্ছে অপথ্যালমিক। এটা কি? গাল, রাইট? ম্যাক্সিলা। আর এটা কি? ম্যান্ডিবল, তাই না? তাহলে ট্রাইজেমিনালের তিনটা পার্ট আছে। একটা হচ্ছে তোমার অপথ্যালমিক, অপথ্যালমিক আর অপটিক কিন্তু গুলায়ও না, হ্যাঁ? অপথ্যালমিক, ম্যাক্সিলারি এন্ড ম্যান্ডিবুলার। ওকে, সো ট্রাইজেমিনালের এখন অপথ্যালমিক যদি হয় তাহলে চোখের কাছে হেল্প করবে, ম্যাক্সিলারি যদি হয় তাহলে এই জায়গাটা নাড়াতে হেল্প করবে, যদি ম্যান্ডিবুলার হয় তাহলে চাবাতে হেল্প করবে। খুবই লজিক্যাল এন্ড স্বাভাবিক, ঠিক আছে? আচ্ছা, 6 এর কাজ কিন্তু আমি বলে ফেলছি, অক্ষিগোলকের সঞ্চালন। আমি এখানে লিখে রাখি, তোমরা যদি একটু চোখে দেখো তাহলে হয়তো বা বেশি মনে থাকবে, ঠিক আছে? এমনি তো বইতে আছে এগুলো, আর আমি শিওর যে এইচএসসির জন্য এই পার্টটা খুব ভালোভাবেই পড়ানো হয় বা পড়ছো। আচ্ছা, তারপরে একটু বলি ফেসিয়াল, হ্যাঁ, অ্যাবডুসেন্স ফেসিয়াল, তাই না? ফেসিয়ালের কাজ কি? এখন ফেসিয়াল তো তুমি বুঝতেই পারতেছো এটা মুখ, তাই না? ফেসিয়াল কোথায় করে? পার্লারে যে মুখেই করে। তাহলে ফেসিয়াল মানে মুখে যত মাসল টাসল আছে এগুলো নাড়াইতে হচ্ছে ফেসিয়াল নার্ভ হেল্প করবে, এক কথায়। ভেস্টিবুলো কক্লিয়ারে আসি। ভেস্টিবুলো কক্লিয়ার আমি আগেই বলছি এটা আরেকটা নাম হচ্ছে অডিটরি। এখন কানের কাজ কি? এটা তোমরা জানো, কানের কাজ হচ্ছে শোনা, রাইট? এবং ব্যালেন্স মেনটেন করা। তাহলে ভেস্টিবুলো কক্লিয়ার কাজও তোমরা পারবা। এটা নিয়ে আমরা আরেকটু আলোচনা করব কান যখন আমরা পড়াবো। আচ্ছা, এখানে দুইটা কথা বলে ফেলি। স্পাইনাল অ্যাক্সেসরি বলার আগে এই যে হাইপোগ্লসাল আর গ্লসোফ্যারিঞ্জিয়াল, হ্যাঁ, এই গ্লসো এই কথাটা মানে তুমি মনে রাখবে যে জিহ্বা, হ্যাঁ? তো হাইপোগ্লসালও জিহ্বা নাড়াইতে হেল্প করবে, গ্লসোফ্যারিঞ্জিয়ালও জিহ্বা নাড়াতে হেল্প করবে। ডান। আচ্ছা, আসো হচ্ছে ভেগাসে, হ্যাঁ? ভেগাসের কথা আমি একটু আগে প্রথমে বলতে চাচ্ছি না যে ভেগাস হচ্ছে আমাদের এমন একটা নার্ভ যেটা হচ্ছে খুব ওয়াইডলি বিস্তৃত। এই পর্যন্ত দেখো তোমাদের যতগুলো নার্ভ বলা হয়েছে, হ্যাঁ, সবগুলো কিন্তু মাথার মধ্যেই মোটামুটি সীমাবদ্ধ ছিল, রাইট? নাক মানে মাথা বলতে আমি এই পর্যন্ত বুঝাচ্ছি। এন্ড স্পাইনাল অ্যাক্সেসরির কথা বলে ফেলি। স্পাইনাল অ্যাক্সেসরি হচ্ছে আমাদের ঘাড় আর কাঁধ নাড়াতে হেল্প করে, ঠিক আছে? তাহলে ভেগাসটা বাকি থাকে। ভেগাস হচ্ছে এমন একটা নার্ভ যেটা ওয়াইডলি স্প্রেড এবং এইটা অনেক দূর যায়। অনেক দূর যায় বলতে কি, আমি যদি তোমাকে বলি এই যে আমাদের হিউম্যান বডি, হ্যাঁ, এইটা ওকে, এটা হিউম্যান বডি, হ্যাঁ? আচ্ছা, হিউম্যান বডির মধ্যে এই জায়গায় তো আমাদের ষড়যন্ত্র আছে, তাই না? এই জায়গায় আমাদের কি আছে? হার্ট। হ্যাঁ, হার্ট যদিও একদমই ওরকম না, তারপর বোঝানোর জন্য আঁকা হচ্ছে, হ্যাঁ? এইটা হচ্ছে আমাদের লাংস, তাই না? আর এই জায়গায় আমাদের পাকস্থলী, ঠিক আছে? মোটামুটি তো একটু বোঝা গেল। তাহলে চারটা পার্ট, একটা হচ্ছে ল্যারিংস, হার্ট, লাংস এবং স্টোমাক, রাইট? আচ্ছা, তাহলে এই চারটা পার্টে সাপ্লাই দেয় হচ্ছে ভেগাস নার্ভ, ঠিক আছে? হার্ট আর লাংস কভার করে ফেলছে, আর কি চাও, তাই না? তাহলে এটা অনেক বিস্তৃত। তাহলে তোমাকে যদি বলি যে স্টোমাকে সাপ্লাই দেয় কোন নার্ভ, আরো অনেক কিছুই আছে এখানে, যখন তোমরা মেডিকেলে পড়বা তখন তোমরা অনেক কিছু জানবা, বাট আপাতত জন্য তোমরা জানবা যে ভেগাস নার্ভ, হ্যাঁ? হার্ট, লাংস, ল্যারিংস এগুলো হচ্ছে ভেগাস নার্ভ। তাহলে ভেগাস নার্ভের যদি আমি বলি যে শাখা প্রশাখা কয়টা, তুমি বলবা মেইনলি চারটা। ল্যারিঞ্জিয়াল শাখা, হার্টকে হার্টিয়াল শাখা তো আর আমরা বলবো না, কার্ডিয়াক শাখা নাকি? লাংসকে আমরা বলবো পালমোনারি শাখা, আর স্টোমাককে বলবো গ্যাস্ট্রিক শাখা। তাহলে এই হচ্ছে আমাদের কার্ডিক স্নায়ুগুলোর কাজ। আচ্ছা, বিভিন্ন কার্ডিক স্নায়ুগুলোর কাজ আমরা বলছি। থ্যাংক ইউ বলার আগে আমার একটা পার্ট আছে সেটা একটু বলি। কার্ডিক স্নায়ু বললাম, তাহলে সোম্যাটিকের কথা কিন্তু আমাদের ডান, হ্যাঁ? সোম্যাটিকে আমরা বললাম দুইটা পার্ট, কার্ডিক আর স্পাইনাল। তাহলে আমাদের কিন্তু আরেকটা পার্ট থেকে যায় যেটা আমরা কথা বলি নাই, সেটা হচ্ছে অটোনমিক। এন্ড দেখবা যে এইচএসসি তে লেভেলে আসলে অতটা এটা নিয়ে বলাও হয় না, আমি তোমাদের একটু শর্টে বোঝানোর চেষ্টা করছি। এই যা অটোনমিকের আবার দুইটা পার্ট, একটা হচ্ছে সিম্প্যাথেটিক আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক, ঠিক আছে? আচ্ছা, এখন কোন জায়গায় তোমার বইতে স্পেশালি আজমল স্যারের বইতে ওরকম ভাবেও লেখা নাই যে সিম্প্যাথেটিক কি প্যারাসিম্প্যাথেটিক কি, ওভাবে কিছু নাই। আমি তোমাদের শর্টলি একটু বোঝার জন্য দিচ্ছি, মাঝে মাঝে একটা দুইটা একটু কোশ্চেন চলে আসে। তাহলে যেটা আমি তোমাদের বলতে চাচ্ছি, সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক এইটার একটা খুব ভালো উদাহরণ আছে, এন্ড আমি নিজেকে এটা বুঝাই, তাহলে আমার জন্য ইজি হয়, তোমাদের জন্য আশা করি ইজি হবে। ধরো তুমি দাঁড়ায় আসো, হ্যাঁ, তুমি দাঁড়ায় আসো, হুট করে দেখলা তোমার একটা গরু তোমার সামনে। গরু দেখে কি ভয় পাবা? না। আচ্ছা, ভূত তোমার সামনে, তখন তোমার কি কি রিয়াকশন হবে? হ্যাঁ, অন্ধকার রাস্তা দিয়ে চুমধুম করে হাঁটতেছিলা, এরপরে হুট করে দেখছো যে একটা ভূত তোমার সামনে। তোমার যা যা রিয়াকশন হবে মোটামুটি সবকিছু সিম্প্যাথেটিক করে। যেমন তোমার কি হবে? চোখগুলো বড় বড় হয়ে যাবে, হ্যাঁ, তার মানে তোমার পিউপিল ডাইলেটেড হচ্ছে। আচ্ছা, তারপরে কি হবে? তুমি তখন তোমার কি খাওয়া দাওয়ার কথা মনে পড়বে? অবশ্যই না।
তোমার কি হিসু পিসু করার কথা মনে পড়বে না, তবে ওভার অ্যাক্টিভ ব্লাডার হয়ে হিসু হয়েও যেতে পারে, সেটা আলাদা কথা। তারপরে তোমার কি হবে, হার্ট রেট বেড়ে যাবে, তোমার শ্বাস প্রশ্বাসের হার বেড়ে যাবে, তাই না? তাহলে এই যে কাজগুলো হচ্ছে, ফ্লাইট অ্যান্ড ফাইট আমরা কথাটা বলি, তো এই যে কাজগুলো হচ্ছে এটা হচ্ছে তোমার সকল কিছু সিম্প্যাথেটিক। এখন তোমাকে যদি আমি বলি আচ্ছা বলো তাহলে হার্ট রেট ইনক্রিজ করছে কে, সিম্প্যাথেটিক। তারপরে রেসপিরেটরি রেট বাড়ে কোনটায়, সিম্প্যাথেটিক, ঠিক আছে? তাহলে পিপল ডাইলেটেড হয় কোনটায়, সিম্প্যাথেটিক। আচ্ছা এবার আসি প্যারাসিম্প্যাথেটিক। প্যারাসিম্প্যাথিক হচ্ছে ধরো তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্ট শেষ, তুমি একদম চিল মুডে আসো, হ্যাঁ, এন্ড তুমি কি বলবো স্টার সিনেপ্লেক্স দেখতেছো বা কোনো একটা সিরিয়াল দেখতেছো, হ্যাঁ, এন্ড তোমার খুব ঘুম পাচ্ছে, হ্যাঁ ঘুম পাচ্ছে আর ভালো লাগতেছে না, কি করব, আচ্ছা ঠিক আছে ফ্রিজটা খুলে একটু খায় আসি, আচ্ছা বাথরুমে যাই, ঘুম ঘুম পাচ্ছে, চোখ বন্ধ বন্ধ হয়ে আসতেছে, হার্ট রেট কমে আসতেছে, রেসপিরেটরি রেট কমে আসতেছে, এই যে রিয়াকশন গুলো তোমার হইলো, এই সব কিছু হচ্ছে আমাদের প্যারাসিম্প্যাথেটিকের কাজ। ইন শর্টে এখানে এগুলোর অনেক কিছু ডিটেইলস আছে, প্রত্যেকটারই অনেক কিছু বলার আছে, বাট ইন শর্টে তোমার যদি জানতে হয় তাহলে আপাতত আমি এইটুকুই বলবো। তাহলে অটোনমিকের সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক সম্পর্কে অ্যাটলিস্ট নাম অনুযায়ী তো তোমার ক্লিয়ার হয়েছে, রাইট? তো আমি শেষে একটু বলবো, একটু সামারি করব। তো আসো আমরা এই চ্যাপ্টারটা একটা সামারি করি, সেটা হচ্ছে যে সবাইকে প্রথমেই ধন্যবাদ যে এত কষ্ট করে ধৈর্য ধরে লেকচারটা শোনার জন্য। তো এটা শেষ করার আগে আমি এটা বলবো যে কিছু ইম্পর্টেন্ট জিনিস তোমাদের বলি। তাহলে আমাদের স্নায়ুতন্ত্র যেটা আছে বা নার্ভাস সিস্টেম, এটা হচ্ছে ভ্রূণীয় একটাডার্ম থেকে উৎপত্তি হয়েছে। এরপরে আমরা কি জানবো যে নার্ভাস সিস্টেম হচ্ছে তোমার দুই ভাগে ভাগ করছি, কেন্দ্রীয় প্রান্তীয়। কেন্দ্রীয় মধ্যে ছিল ব্রেইন, স্পাইনাল কর্ড, প্রান্তীয় মধ্যে ছিল সোম্যাটিক, অটোনমিক, ঠিক আছে? অটোনমিকের মধ্যে ছিল সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক, আর দৈহিকের মধ্যে ছিল বা সোম্যাটিকের মধ্যে ছিল কর্টিক স্নায়ু, স্পাইনাল স্নায়ু। স্পাইনাল স্নায়ু হচ্ছে তোমার 31 জোড়া, আর কর্টিক স্নায়ু ছিল হচ্ছে তোমার 12 জোড়া, রাইট? ইয়েস। আচ্ছা এরপরে আমি যেটা বলবো যে ব্রেনের মধ্যে আমরা কি বললাম যে এটা হচ্ছে 1.36 কেজি। ব্রেনের মধ্যে তিনটা পার্ট ছিল, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কের মধ্যে ছিল তোমার হচ্ছে সেরেব্রাম, ছিল হচ্ছে থ্যালামাস, হাইপোথ্যালামাস। মধ্য মস্তিষ্কের মধ্যে ছিল সেরেব্রাল অ্যাকুইডাক্ট, সেরেব্রাল পেডাঙ্কল, কর্পোরা কোয়াড্রিজেমিনা। পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে ছিল সেরেবেলাম, পন্স আর মেডুলা অবলাঙ্গাটা, তাই না? আচ্ছা অগ্র মস্তিষ্কের মধ্যে আমরা বলছি সেরেব্রামটা হচ্ছে টোটাল 80% মতো জায়গা দখল করে, আবার এদিকে সেরেবেলাম যেটা পশ্চাৎ মস্তিষ্কের পার্ট, ওইটা হচ্ছে 11% মতো জায়গা দখল করে। সেরেব্রামের মধ্যে আমরা বললাম যে এটার হচ্ছে 4টা খণ্ড আছে, ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, টেম্পোরাল লোব, অক্সিপিটাল লোব। আচ্ছা এর মধ্যে এই সেরেব্রাম পরে থ্যালামাস, হাইপোথ্যালামাস আছে যেগুলো হচ্ছে আবেগকে কন্ট্রোল করে, তারপরে সেরেব্রাম হচ্ছে আমাদের ঐচ্ছিক কাজগুলোকে, ভলান্টারি মুভমেন্টকে আমাদের কন্ট্রোল করতে পারে। আচ্ছা এছাড়া আমরা কি বলেছি, আমরা হচ্ছে মেনিনজেস সম্পর্কে পড়েছি। মেনিনজেস হচ্ছে 3টা পার্টে ভাগ করা হয়, ড্যাপ, ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, পায়া ম্যাটার। অ্যারাকনয়েড আর পায়ার মাঝখানে যে স্পেসটা সেটা হচ্ছে সাব অ্যারাকনয়েড স্পেস, বিকজ দিস ইজ আন্ডার দ্য অ্যারাকনয়েড ম্যাটার। তো ওই সাব অ্যারাকনয়েড স্পেসে যে ফ্লুইডটা থাকে সেটাকে বলা হয় কি সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। 120 থেকে 150 মিলিলিটারের মতো থাকে, লিটার না মিলিলিটার, হ্যাঁ। আচ্ছা সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের গুরুত্ব অনেক বেশি এবং স্বাভাবিকভাবে এটা হচ্ছে বজ্র নিষ্কাশনেও হেল্প করে, এটা পুষ্টি পদার্থ দিতেও হেল্প করে, আরো অনেক ধরনের মানে ব্রেইনকে প্রোটেক্টও করে কাইন্ড অফ, তাই না? কারণ যেহেতু এটা একটা পানির মতো। যাই হোক এগুলো নিয়ে আমরা অনেক কিছুই বলেছি। এরপর আমরা নিউরন পড়েছি, নিউরনের প্রকারভেদগুলো পড়েছি, সিনাপটিক ক্লেফট 20 ন্যানোমিটার পড়েছি। 5 প্রকারের নিউরন আছে, দৈহিক মানে আমরা যদি তাকানো হিসেবে দেখি, গঠনগতভাবে যদি আমরা দেখি তাহলে 5 প্রকার, অ্যাপোলার, ইউনিপোলার, বাইপোলার, মাল্টিপোলার, সিউডো ইউনিপোলার, তাই না? আর যদি আমরা কার্যভেদে বিবেচনা করি তাহলে কার্যভেদে হচ্ছে 3 প্রকার, তাই না? সেন্সরি, মোটর এবং মিক্স। আচ্ছা এটা ছাড়া আমরা কি পড়লাম, কর্ডিক স্নায়ুগুলোর নামগুলো পড়েছি 12 জোড়া এবং প্রত্যেকটা কাজগুলো পড়েছি। এর মধ্যে আমরা জানি যে 1 to 8 হচ্ছে সেন্সরি, 3, 4, 6, 11, 12 হচ্ছে মোটর। আর এটা ছাড়া আমরা হচ্ছে প্রত্যেকটা কাজ সম্পর্কে পড়েছি না, এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। সবাইকে খুবই ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তোমরা সব সময় চেষ্টা করবে যে যে পড়াটা দেওয়া হয় বা যেই দিন তোমরা এই স্লাইডটা দেখছো ওই দিনই যাতে একটু হলেও একবার চোখ বুলায় ফেলো বইতে, তাহলে দেখবে কি অনেক কিছু মনে থাকছে, নাহলে পরের দিন 4-5 দিন হোক, যতই ভালোভাবে পড়ানো হোক না কেন, তুমি দেখবে 4-5 দিন পরে কিন্তু তোমার কিছুই মনে থাকছে না, ঠিক আছে? তো একটু করবা যে বইটা যদি তোমার পক্ষে একান্ত পড়া সম্ভব না হয়, তো তুমি যেটা করবা যে অ্যাটলিস্ট পাতাটা উল্টাবা, অ্যাটলিস্ট ইম্পর্টেন্ট কি কি এগুলো, তাহলে তোমার পরে যখন তুমি বইটা খুলবা তোমার মাথায় চলে আসবে।
তো আমি ডক্টর সাকিয়া হক সাইন অফ করছি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।